ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না ত্যাগ করে। নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে প্রিয়জনের সাফল্যের সিঁড়ি হয় কেউ কেউ। কিন্তু সেই প্রিয়জনই যদি ক্ষমতার চূড়ায় পৌঁছে অতীতকে অস্বীকার করে, এমনই এক অবিশ্বাস্য উত্থান পতনের গল্প আজ আপনাদের শোনাব। চরম অবহেলা আর বিচ্ছেদের আগুন থেকে ফিনিক্স পাখির মতো উড়ে এক সাধারণ মানুষ কিভাবে জেলার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন তা জানলে আপনি শিউরে উঠবেন। আসুন শোনা যাক নাটোরের এক নিভৃত পল্লীর সেই রোমাঞ্চকর কাহিনী। নাটোর জেলার একটি ছোট্ট গ্রামের অত্যন্ত সাদাসিধে যুবক রফিক। প্রাতিষ্ঠানিক শিক্ষায় সে খুব একটা এগোতে না পারলেও তার হৃদয়ের সততা ও পবিত্রতা ছিল পুরো গ্রামবাসীর কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। গ্রামের যে কোনো সামাজিক আয়োজন, বিয়েবাড়ি কিংবা প্রতিবেশীর বিপদে আপদে রফিকই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিত। কিন্তু তার নিজের পড়াশোনার ভাগ্য খুব একটা সুপ্রসন্ন ছিল না। দশম শ্রেণী পার হওয়ার পরপরই পরিবারের অভাব অনটন তাকে পড়ালেখা ছাড়তে বাধ্য করে। অসুস্থ বাবার চিকিৎসার খরচ আর সংসারের পুরো ভার খুব অল্প বয়সেই তার কাঁধে এসে পড়ে। কখনো অন্যের জমিতে দিনমজুর খেটে, আবার কখনো স্থানীয় বাজারে ছোটখাটো জিনিসপত্র বিক্রি করে সে কোনোমতে পরিবারের অন্ন জোগাত। রফিকদের পাশের গ্রামেই বসবাস করত সাদিয়া। সাদিয়ার স্বভাব ও চিন্তাধারা ছিল রফিকের একেবারে উল্টো। মেধাবী এই ছাত্রীর দুচোখ ভরা ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন আর মনে একটাই জেদ, জীবনে তাকে অনেক বড় কিছু হতে হবে। তার স্কুলের শিক্ষকরাও দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সঠিক সুযোগ পেলে এই মেয়ে জীবনে অনেক দূর এগোবে। তবে আমাদের সমাজের গ্রামীণ মেয়েদের স্বপ্নের মেয়াদ সাধারণত খুব অল্পই হয়, আর এ কথাও অস্বীকার করার উপায় নেই। কিছু মাস পেরোতেই সাদিয়ার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল, আর পাত্র হিসাবে নির্বাচন করা হলো সেই রফিককেই। বিয়ের আগে সাদিয়া কেবল একবারই রফিককে দেখেছিল। আটপৌড়ে পোশাক, উজ্জ্বল চেহারা আর খুব বেশি শিক্ষিত না হলেও তার চোখে কোনো ছলচাতুরি ছিল না, ছিল কেবল নিখাত সততা। খুব বেশি জাঁকজমক বা আড়ম্বর ছাড়াই অত্যন্ত সাদামাটাভাবে তাদের বিয়েটা সম্পন্ন হলো। আর গ্রামের চেনা মানুষজন, ঢোলের সাধারণ বাদ্যি ও সামান্য কিছু আয়োজনের মধ্য দিয়ে সাদিয়া নিজের সমস্ত রঙিন স্বপ্নগুলোকে বুকের ভেতর চাপা দিয়ে পাড়ি জমালো শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে তার প্রথম দিককার দিনগুলো অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কেটেছিল। অচেনা পরিবেশ, নতুন মুখ, সংসারের বাড়তি চাপ সব মিলিয়ে তার মনের ভেতর সবচেয়ে বড় যে আতঙ্কটা কাজ করত তা হলো হয়তো তার পড়ালেখার অধ্যায় এখানেই চিরতরে সমাপ্ত হয়ে গেল। রফিক এই সব কিছু খুব নীরবে পর্যবেক্ষণ করত। একদিন গভীর রাতে বাড়ির সবাই যখন ঘুমে আচ্ছন্ন, সাদিয়া তখন অন্ধকার উঠোনে বসে নিঃশব্দে কাঁদছিল। ঠিক সেই সময় রফিক জল খাওয়ার জন্য ঘর থেকে বের হলে এই দৃশ্য তার চোখে পড়ে। সে ধীর পায়ে সাদিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? সাদিয়া হচকচিয়ে গেল এবং দ্রুত চোখের জল মুছে নিজেকে সামলে নিয়ে বলল, তেমন কিছু না, শুধু বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। রফিক কিছুক্ষণ নীরব থেকে অত্যন্ত শান্ত স্বরে বলল, আমার কাছে সত্যি কথাটা লুকিও না, তুমি আসলে পড়ালেখা চালিয়ে যেতে চাও, তাই তো? এই কথা শুনে সাদিয়া রীতিমতো বিস্মিত হল এবং সে ধীর গতিতে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, আমি আমার পড়াশোনাটা শেষ করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু এখন তো আমার সব রাস্তাই বন্ধ হয়ে গেছে। রফিক বিন্দুমাত্র দেরি না করে দৃঢ় কণ্ঠে জবাব দিল, বন্ধ হবে কেন? আমি তো তোমার পাশে আছি। সাদিয়ার নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছিল না এবং সে কাপা কাপা গলায় প্রশ্ন করল, সত্যি বলছ? রফিক ঘাড় নেড়ে সম্মতি জানালো, হ্যাঁ, তুমি ঠিক যতটা দূর পড়তে চাও পড়তে পারো, সংসারের কোনো দায় দায়িত্ব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি একাই সব সামলে নেব। বিয়ের পর সেই রাতেই সাদিয়ার মুখে প্রথমবারের মতো স্বস্তির হাসি ফুটেছিল এবং ধীরে ধীরে সে আবার নিজের পুরনো বইগুলো পরম যত্নে হাতে তুলে নিল। রফিক প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও সাদিয়ার পড়াশোনার জন্য আলাদা সময় বের করে দিত। সে নিজে হাতে কখনো চা বানিয়ে আনত, আবার কখনো ঘরের ভারী কাজগুলোতে সাহায্য করত, যাতে সাদিয়ার পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। এসব দেখে গ্রামের মানুষেরা নানা রকম কানাঘোষা শুরু করল যে বউ বসে বসে পড়বে আর স্বামী ঘরের কাজ করবে, বউকে এত মাথায় তুলে নাচানোর ফল একদিন হাতে নাতে পাবে। কিন্তু রফিক এসব নিন্দুকের কথায় কান দিত না এবং সে কেবল একটি কথাই হাসি মুখে বলতো, ও যদি জীবনে সফল হতে পারে তবে সেটা আমার জন্যই সবচেয়ে বড় গর্বের বিষয় হবে। এভাবেই দিন গড়িয়ে যেতে লাগল এবং সাদিয়ার কঠোর অধ্যাবসায় ও একনিষ্ঠ মনোযোগ দেখে একসময় পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি মেনে নিল। একদিন সাদিয়া খুব সাহস সঞ্চয় করে রফিককে বলল, আমি একটি বড় সরকারি চাকরির পরীক্ষা দিতে চাই, আমি বিসিএস দিয়ে পুলিশের বড় কর্মকর্তা হতে চাই। রফিক কৌতূহল নিয়ে জানতে চাইল, সেটার জন্য আমাদের ঠিক কি করতে হবে? সাদিয়া জানালো, এর জন্য আমাদের শহরে গিয়ে থাকতে হবে, ভালো কোচিং সেন্টারে ভর্তি হতে হবে, আর সেখানে অনেক টাকার প্রয়োজন। কথাটা শুনে রফিক কয়েক মুহূর্তের জন্য একদম নিশ্চুপ হয়ে গেল। তার নিজের বলতে না ছিল চাষের মতো কোনো জমি, না ছিল ব্যাংকে জমানো কোনো টাকা, কিন্তু সাদিয়ার চোখে সে এক অদম্য আশার আলো দেখতে পেল। আর এরপর সে এমন এক সিদ্ধান্তের কথা জানালো যা তাদের দুজনের জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল।
আমরা শহরেই যাব। সাদিয়ার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে প্রশ্ন করল, কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? রফিক ম্লান হেসে উত্তর দিল, আমি যে কোনো কাজ করে নেব, সে দিনমজুরি হোক, রিক্সা চালানো হোক বা ভ্যান চালানো হোক, তোমার পড়াশুনো কোনোভাবেই মাঝপথে থেমে থাকবে না। ঠিক এর কয়েক সপ্তাহ পেরোতেই তারা দুজন একটি মফস্বল শহরে চলে এলো এবং সেখানে তারা ভাড়া নিল ছোট্ট একটি খুবরি ঘর, যেখানে আসবাব বলতে ছিল কেবল একটি ভাঙাচোরা খাট আর একটি কেরোসিনের স্টোভ। বাইরের দুনিয়ার চোখে তাদের এই সিদ্ধান্তকে চূড়ান্ত পাগলামি ছাড়া আর কিছুই মনে হতো না, কিন্তু সেই সংকীর্ণ ঘরের ভেতর দুটি মানুষ একটি অভিন্ন স্বপ্ন বুকে ধারণ করে বেঁচেছিল। তারা ঘুণাক্ষরেও জানত না যে এই স্বপ্ন একদিন তাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে, আবার একই সাথে তাদের মাটিতে আছড়ে ফেলে দুজনকে দুই মেরুতে ছুঁড়ে ফেলবে। সেই ছোট্ট ঘরের চার দেয়ালের মাঝেই একগাদা বইয়ের স্তূপের ভেতর তাদের জীবনের সবচেয়ে বন্ধুর ও কণ্টকাকীর্ণ যাত্রাপথ শুরু হয়ে গিয়েছিল। এখন তাদের প্রতিটি দিন প্রায় একই রকম কাটত, তবে প্রতিটি নতুন দিন তাদের স্বপ্নের দিকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যেত। রফিক খুব ভোরে উঠে নিঃশব্দে কলপার থেকে জল ভরে আনত, স্টোভ জ্বালিয়ে চা বানাত এবং সাদিয়াকে ঘুম থেকে না তুলেই নিজের ভ্যান গাড়িটি নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। বাজারের সেই তুমুল কোলাহল, ভারী মালপত্র টানা আর ক্রেতাদের সাথে দর কষাকষি, এভাবেই কাটত তার রোজকার সকাল। অন্যদিকে সাদিয়াও খুব একটা বেশি সময় ঘুমাতে পারত না। সে দ্রুত ঘুম থেকে উঠে ঘরে সামান্য কাজকর্ম সেরে নিয়েই আবার বইয়ের পাতায় মুখ গুজে দিত, কারণ সে খুব ভালো করেই জানত ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে পড়া প্রতিটি দিন তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের আরও কিছুটা কাছাকাছি নিয়ে যাচ্ছে। দিন যত এগোতে লাগলো আর্থিক অনটন ততই তীব্র আকার ধারণ করল। ঘরের ভাড়া, কোচিংয়ের বেতন, নতুন বই কেনা এবং নিত্যদিনের বাজারের খরচ সব মিলিয়ে মাস শেষে এক বিশাল পাহাড় সম বোঝা তাদের ঘাড়ে চেপে বসত। অনেক সময় এমনও পরিস্থিতি তৈরি হতো যে মাসের শেষ দিনগুলোতে তাদের ঘরে রান্নার মতো সামান্য সবজিটুকুও অবশিষ্ট থাকত না। তখন রফিক বাজার থেকে অবিকৃত কিছুটা নষ্ট হয়ে যাওয়া সবজিগুলো জলের দরে কিনে আনত এবং বাড়ি ফিরে হাসিমুখে বলতো, আজ আমাদের জন্য বিশেষ খাবারের আয়োজন। কড়া রোদের নিচে ঘন্টার পর ঘন্টা ভ্যান চালানোর কারণে রফিকের গায়ের চামড়া পুড়ে একদম তামাটে হয়ে গিয়েছিল। তার হাতের তালু কড়া পড়ে অমসৃণ হয়ে গিয়েছিল এবং ক্লান্তিতে তার কাঁধ সবসময় সামনের দিকে ঝুঁকে থাকত। কিন্তু দিন শেষে যখনই সে ঘরে পা রাখত, তার চেহারায় ক্লান্তির চেয়ে তৃপ্তির ছাপটাই বেশি ফুটে উঠত এবং সে দরজা খুলেই সবার আগে সাদিয়ার দিকে তাকাত, যেন সাদিয়ার ওই মুখটাই তার সারা দিনের পরিশ্রমের সবচেয়ে বড় সান্ত্বনা। অনেক সময় বাজারের মোড়ে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকার সময় পরিচিত লোকজন তাকে নিয়ে প্রকাশ্যে উপহাস করত। কেউ বলতো, শুনলাম তোমার বউ নাকি বড় অফিসার হবে। আবার কেউ ব্যঙ্গ করে হাসতে হাসতে বলতো, তাহলে তোমাকেই আজীবন ঘরের হাঁড়ি ঠেলতে হবে আর সাহেবরা সব বাইরে ডিউটি করবে। কিছু মানুষ ইচ্ছে করেই তাকে অপমান করার জন্য বলতো, আরে ভাই, এত লেখাপড়া করে শেষমেশ কি হবে? মেয়েদের তো সেই রান্নাঘরই সামলাতে হবে। রফিক এসব কটূক্তির কোনো প্রতিবাদ করত না, শুধু মৃদু হেসে উত্তর দিত, ও ঠিকই অফিসার হবে, আপনারা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকুন। তার কণ্ঠস্বরে কোনো রাগ বা ক্ষোভের ছিটে ফোটাও ছিল না, এমনকি কোনো হীনমন্যতাও কাজ করত না। ছিল কেবল স্ত্রীর প্রতি এক অটল বিশ্বাস। সময়ের চাকা খুব দ্রুত ঘুরে যাচ্ছিল, কিন্তু সাফল্যের কোনো দেখা মেলছিল না। এবং প্রথমবারের মতো একটি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে সাদিয়া অকৃতকার্য হল। রেজাল্ট শিট দেখার সাথে সাথেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল এবং সে দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিনের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। বাড়ি ফিরে সে এক কোণায় স্তব্ধ হয়ে বসে পড়ল। তার সামনে পড়ার বইগুলো খোলা ঠিকই পড়েছিল, কিন্তু তার শূন্য দৃষ্টি ছিল অন্য কোনো অজানায়। রফিক যখন কাছে এসে কারণ জানতে চাইল, তখন সাদিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। ডুকরে কেঁদে উঠে বলল, আমি পারবো না, আমাকে দিয়ে এসব কিছুই হবে না। আমি তোমার এতগুলো টাকা আর এত কষ্ট সব জলে ফেলে দিয়েছি। রফিকের আগে কখনোই তাকে এতটা বিপর্যস্ত ভেঙে পড়তে দেখেনি। সে অত্যন্ত স্নেহের সাথে সাদিয়ার কাঁধে হাত রেখে বোঝালো, একবার হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ হেরে যায় না, কিন্তু তুমি যদি সেখানেই থেমে যাও তবেই তোমার আসল হার হবে। সাদিয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কিন্তু আমি যদি পরের বারও ফেল করি তখন কি হবে? রফিক এক মুহূর্তও চিন্তা না করে উত্তর দিল, তাহলে আমরা আবার নতুন করে চেষ্টা করব। ঠিক যতদিন না তুমি পাশ করছো, আমরা চেষ্টা চালিয়ে যাব। সেই চরম হতাশার দিনে সাদিয়া গভীরভাবে উপলব্ধি করতে পারল যে তার আসল শক্তি ওই জড় বইগুলো নয়, বরং তার সামনে বসে থাকা এই মানুষটি, যে কোনো শর্ত বা স্বার্থ ছাড়াই তাকে অন্ধের মতো বিশ্বাস করে। এরপর সাদিয়া নিজের সমস্ত সত্তা দিয়ে পড়ালেখায় ঝাঁপিয়ে পড়ল। এখন সে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি রুটিন মাফিক ও শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠেছিল। তার জীবনে দিন আর রাতের মাঝখানের কোনো পার্থক্য আর অবশিষ্ট ছিল না।
অনেক রাত এমনও যেত যে সে রাত 2-3টে পর্যন্ত টানা পড়ত, আর রফিক তার পাশে জেগে বসে থেকে তাকে বারবার চা বানিয়ে দিত। রফিকের 2 চোখে রাজ্যের ঘুম এসে ভর করত, কিন্তু তার ঠোঁটে লেগে থাকত সেই তৃপ্তির হাসি, যেন সে নিজের চোখে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেখছে। অবশেষে তাদের জীবনের চাকা এক নতুন মোড় নিল, এবং দীর্ঘ কয়েক বছরের অমানবিক পরিশ্রম, সীমাহীন ত্যাগ আর অপেক্ষার প্রহর শেষে সেই বহু কাঙ্ক্ষিত দিনটি এলো, যার জন্য তারা দুজন অধীর আগ্রহে প্রহর গুনছিল। সেদিন চূড়ান্ত ফলাফল প্রকাশের কথা ছিল। সাদিয়ার হাত ভয়ে কাঁপছিল, বুকের ভেতরটা ধুকপুক করছিল প্রচণ্ড শব্দে, আর রফিক একদম তার গা ঘেঁষেই দাঁড়িয়েছিল। তার চেহারায় এমন এক উদ্বেগ কাজ করছিল যেন সে নিজেই আজ পরীক্ষা দিতে বসেছে। ফলাফল স্ক্রিনে ভেসে উঠতেই প্রথম কয়েক সেকেন্ডের জন্য তারা দুজনই যেন বাকরুদ্ধ হয়ে গেল। এরপর হঠাৎ করেই সাদিয়ার 2 চোখ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়তে শুরু করল। সে শুধু পাশই করেনি, বরং মেধা তালিকায় এক অভাবনীয় জায়গা দখল করে সবাইকে চমকে দিয়েছিল। সে বারবার রফিককে জড়িয়ে ধরে একটাই কথা বলছিল, তুমি পেরেছ, তুমি সত্যিই আমাকে জয়ী করে দেখিয়েছ। সেই জরাজীর্ণ ছোট্ট ভাড়ার ঘরটিতে সেদিন যে পরিমাণ বাঁধ ভাঙা আনন্দ বিরাজ করছিল, তা হয়তো পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল কোনো রাজপ্রাসাদেও খুঁজে পাওয়া যেত না। এরপর থেকে তাদের জীবনের প্রতিটি পাতা নতুন করে লেখা হতে শুরু করল। পুলিশের ট্রেনিং, সম্পূর্ণ নতুন এক জীবন ব্যবস্থা, নতুন পরিচয়, সবকিছুই বদলে গেল। গ্রামে যখন এই অভাবনীয় খবর পৌঁছালো, তখন চারপাশের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল, এবং যারা একসময় রফিককে নিয়ে আড়ালে হাসাহাসি করত, তারাই এখন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। সবাই বলাবলি করতে লাগল, রফিক তো রীতিমতো অসাধ্য সাধন করেছে, সে নিজের গায়ে খেটে বউকে সরকারি বড় অফিসার বানিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো কেউই এই চরম সত্যটা উপলব্ধি করতে পারেনি যে অভাবনীয় সাফল্য সবসময় কেবল মানুষের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে না, অনেক সময় তা আপনজনদের মাঝে এক বিস্তর দূরত্বও তৈরি করে দেয়। যাই হোক, সাদিয়ার অফিসার পদে ট্রেনিং শুরু হয়ে গেল, এবং সে জীবনের প্রথমবারের মতো এমন এক সুশৃঙ্খল ও অভিজাত পরিবেশে গিয়ে পৌঁছালো যেখানে তার চারপাশের প্রতিটি মানুষই উচ্চশিক্ষিত, আত্মবিশ্বাসী এবং সমাজের উঁচু স্তরের পরিবার থেকে আসা। শুরুর কয়েকটা দিন সে সেখানকার প্রতিটি নতুন অভিজ্ঞতা রফিককে ফোনে খুঁটিয়ে খুঁটিয়ে জানাত, এবং তার কণ্ঠস্বরে সেই পুরনো উদ্দীপনা আর আনন্দ স্পষ্টতই বোঝা যেত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের সেই ফোনালাপের সময় ক্রমশ কমতে শুরু করল। কথাগুলো এখন খুব ছোট আর যান্ত্রিক হয়ে গিয়েছিল, এবং প্রায়শই সে বলতো, আজ ট্রেনিংয়ে খুব চাপ, ভীষণ ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো। রফিক এসব শুনে নিজের মনকে নিজেই প্রবোধিত, এত বড় অফিসার হতে যাচ্ছে, কাজের চাপ তো বেশি থাকবেই, ওর এত সময় কোথায়? সে গ্রামের চায়ের দোকানে বসে সবাইকে বুক ফুলিয়ে বলতো যে তার স্ত্রী ট্রেনিং নিচ্ছে, আর একদিন গায়ে পুলিশের বড় ইউনিফর্ম চাপিয়ে এই গ্রামেই ফিরে আসবে। গ্রামের সাধারণ মানুষও এখন রফিককে আগের চেয়ে কিছুটা আলাদা চোখে ও সম্মানের নজরে দেখতে শুরু করেছিল। তবে রফিকের নিজের দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন আসেনি। সেই কাকডাকা ভোরে বাজারে যাওয়া, সারাদিন হাড় ভাঙা খাটুনি করে ভ্যান চালানো, আর সন্ধ্যায় শরীরটাকে টেনে হিঁচড়ে ঘরে ফেরানো। বেশ কয়েক মাস ট্রেনিং শেষে সাদিয়ার প্রথম পোস্টিং চূড়ান্ত হলো, এবং এখন সে একজন পূর্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা। সে যখন প্রথমবার পুলিশের পোশাক পরে গ্রামে পা রাখল, তখন তাকে এক নজর দেখার জন্য পুরো গ্রামে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হলো। ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, মহিলারা সবাই গর্বের সাথে তাকে দেখতে ভিড় জমালো। রফিক সেই কোলাহলপূর্ণ ভিড় থেকে বেশ কিছুটা দূরে একপাশে চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছিল। তার চোখে স্পষ্টতই আনন্দের ঝিলিক ছিল, কিন্তু মনের গহীনে কোথাও সে নিজেকে ওই ভিড় আর সাদিয়ার জাঁকজমকপূর্ণ গনিয়া থেকে বেশ বেমানান ভাবতে শুরু করেছিল। সাদিয়া যখন তার দিকে এগিয়ে এলো, তখন রফিক শুধু একটাই প্রশ্ন করল, আমাকে কেমন লাগছে দেখতে? রফিকের চোখ জলে ছলছল করে উঠল, এবং সে ধরা গলায় ধীর স্বরে বলল, খুব সুন্দর, একদম আসল অফিসারের মতো। সেই একটা মুহূর্তে রফিকের গত কয়েক বছরের সমস্ত ঘাম আর ত্যাগ যেন সার্থকতার রূপ নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু পোস্টিং পাওয়ার পর সাদিয়ার জীবনযাত্রার ধরন পুরোপুরি বদলে গেল। সে এখন সরকারি বরাদ্দকৃত বিলাসবহুল বাংলোতে থাকে, তার সেবার জন্য লোক লস্কর আছে, যাতায়াতের জন্য সরকারি গাড়ি আছে। রফিক কয়েকদিন তার সাথে সেই বাংলোতে গিয়ে থেকেছিল ঠিকই, কিন্তু সেই আভিজাত্যে মোড়া পরিবেশে সে নিজেকে বড্ড বেমানারা, অস্বস্তিকর মনে করতে লাগল। সেখানে সারাদিন আসা যাওয়া করা মানুষগুলো সবাই সমাজের উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের কথাবার্তার ধরন বা বিষয়বস্তু কিছুই রফিকের মাথায় ঢুকত না, এবং সে সারাটা দিন ঘরের এক কোনায় চুপচাপ গুটিসুটি মেরে বসে থাকত। সাদিয়া তাকে বেশ কয়েকবার তাগিদ দিয়ে বলেছিল, তুমি একটু পরিষ্কার আর ভালো জামা কাপড় পরতে পারো না? এখানে সবাই তোমাকে দেখে। রফিক হাসি মুখে কথাটা উড়িয়ে দিলেও তার বুকের ভেতরে এই কথাগুলো সূক্ষ্ম সুতোর মতো গিয়ে বিঁধত।
একদিন সন্ধ্যায় সাদিয়া তাকে শহরের বড় আধিকারিকদের একটি অভিজাত পার্টিতে জোর করে নিয়ে গেল। সেখানে উপস্থিত প্রত্যেকের পরনে অত্যন্ত দামি পোশাক, তাদের কথা বলার ধরনে আত্মবিশ্বাসের ছোঁয়া আর হাসির মধ্যে মেকি আনুষ্ঠানিকতা। আর রফিকের মনে হচ্ছিল সে যেন ভুলে অন্য কোনো ভিন গ্রহে এসে পড়েছে। কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সাদিয়ার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে আর চোখে রফিকের দিকে তাকাচ্ছিল আর নিচু স্বরে নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করে মুচকি হাসছিল। এবং হঠাৎ করে একজন উচ্চপদস্থ কর্মকর্তা কৌতূহলবশত সাদিয়াকে জিজ্ঞেস করে বসলেন, ইনি কি আপনার পরিচিত কেউ? সাদিয়া মুহূর্তের জন্য থমকে গেল এবং খুব হালকা একটা ইতস্তত ভাব নিয়ে সে জবাব দিল, হ্যাঁ, উনি আমার স্বামী। সাদিয়ার ওই এক মুহূর্তের সংকোচ বা দ্বিধা রফিকের চোখ এড়াল না, এবং পার্টি শেষ হওয়া পর্যন্ত রফিকের মুখ দিয়ে আর একটি শব্দও বের হলো না। ফেরার সময় সরকারি গাড়িতে বসেও সে একদম নিশ্চুপ ছিল, এবং বাংলোতে ফেরার পর সে খুব শান্ত গলায় সাদিয়াকে বলল, আমি কালকেই গ্রামে ফিরে যাব। এই শহরের পরিবেশে আমার মন একদম টিকছে না। সাদিয়া প্রথমে তাকে থেকে যাওয়ার জন্য সামান্য জোড়াজুড়ি করল বটে, কিন্তু তার সেই অনুরোধের মাঝে আগের মতো আর কোনো আন্তরিকতা বা অধিকার বোধ ছিল না, এবং সে খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়ে বলল, ঠিক আছে, তোমার যেমনটা ভালো মনে হয়। এই একটা কথাই রফিক খুব পরিষ্কারভাবে বুঝে গেল যে তাদের দুজনের পৃথিবী এখন সত্যি দুটি ভিন্ন কক্ষপথে ছিটকে পড়েছে। গ্রামে ফিরে এসে রফিক আবারও তার সেই পুরনো ভ্যান চালানোর কাজে লেগে পড়ল, কিন্তু এবার তার ভেতরের শক্ত মানুষটা যেন কোথায় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আগে যে মানুষটি গর্ব করে বুক ফুলিয়ে বলতো তার স্ত্রী বড় অফিসার হবে, এখন গ্রামের লোকেরাই তাকে শুনিয়ে বলতো, বউ তো বড় অফিসার হয়ে গেল, এখন তোমায় কে আর পুজবে। রফিক আগের মতোই কেবল মৃদু হাসত, কিন্তু রাতের অন্ধকারে একাকী তার চোখ দুটো জলে ভেসে যেত। সাদিয়ার দিক থেকে ফোন আসার পরিমাণ আগের চেয়েও অনেক কমে গেল। রফিক নিজেই অনেকবার নিজে থেকে ফোন করত, কিন্তু অপর পাশ থেকে প্রায়ই উত্তর আসত, এখন খুব জরুরি মিটিংয়ে আছি, আমি পরে কল ব্যাক করব। ধীরে ধীরে তাদের কথাবার্তাগুলো নিতান্তই আনুষ্ঠানিকতায় রূপ নিল, যেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কেবল সৌজন্য বিনিময় করছে। সময়ের সাথে সাথে তাদের এই মানসিক দূরত্ব এতটাই তীব্র রূপ নিল যে একদিন তারা দুজনেই পাকাপাকিভাবে আলাদা হয়ে যাবার সিদ্ধান্ত নিল। ডিভোর্সের কাগজপত্রে সই করার ঠিক আগ মুহূর্তে রফিক শেষবারের মতো সাদিয়ার মুখের দিকে তাকালো। সেই একই চেনা মুখ, একই মায়াবী চোখ, কিন্তু সেই দৃষ্টিতে আজ আর সেই পুরনো আপনত্ব বা ভালোবাসার ছিটে ফোটাও নেই, যার জন্য সে নিজের জীবনের সর্বস্ব বাজি রেখেছিল। রফিক কোনো অভিযোগ বা অনুযোগ করল না, শুধু নিঃশব্দে কাগজটিতে সই করে দিল। সেই অভিশপ্ত দিনে রফিক কেবল তার ভালোবাসার স্ত্রীকেই হারায়নি, তার তিল তিল করে গড়ে তোলা জীবনের একমাত্র স্বপ্নটাকেও চিরতরে হারিয়ে ফেলেছিল। কাজ শেষে গ্রামে ফেরার সময় বাসের জানালা দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তার মনে পড়ে গেল শহরের সেই ছোট্ট স্যাঁতসেঁতে ভাড়ার ঘরটির কথা, যেখান থেকে তাদের এই স্বপ্নের যাত্রাপথ শুরু হয়েছিল। সেই একই এক কাপ চা, সেই একই বইয়ের স্তূপ, সেই একই আকাশকুসুম আশা। আর আজ সেই সব কিছুই যেন অতীত হয়ে পেছনে পড়ে রইল। গ্রামে পা রাখা মাত্রেই এলাকার লোকজন তাকে চারপাশ থেকে ঘিরে ধরল, কিন্তু রফিক কেবল একটি কথাই বলল, সব কিছুই ঠিক আছে। সেই রাতে সে নিজের একচালা ঘরের বাইরে উঠোনে রাখা খাটিয়ায় শুয়ে রইল। খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার দু চোখ বেয়ে অঝরে জল ঝরতে লাগল, কিন্তু তার মুখ থেকে একটা শব্দও বের হলো না। তার মনে হচ্ছিল জীবনের এই কঠিন বাঁকেই হয়তো তার সব কিছুর সমাপ্তি ঘটে গেল, কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে নিয়তি তার জন্য সম্পূর্ণ নতুন এবং অভাবনীয় একটি রাস্তা তৈরি করে রেখেছে। এমন এক রাজপথ যা তাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখান পর্যন্ত পৌঁছনোর কথা সে স্বপ্নেও কখনো কল্পনা করেনি। বিবাহ বিচ্ছেদের পর টানা কয়েক মাস রফিক নিজেকে বাইরের সমাজ ও দুনিয়া থেকে একেবারে গুটিয়ে নিয়েছিল। সে আগের মতো আর উৎসব আয়োজনে বা মানুষের বিপদে ছুটে যেত না, খুব প্রয়োজন ছাড়া কারো সাথে কথাও বলতো না। এই অবস্থা দেখে গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষেরা ধীরে ধীরে তার বাড়িতে যাতায়াত শুরু করলেন। তারা রফিকের পাশে বসতেন, পুরনো দিনের সুখ দুঃখের গল্প করতেন এবং সরাসরি তাকে কোনো উপদেশ না দিয়ে অত্যন্ত পরোক্ষভাবে তাকে আবারও সাধারণ মানুষের মাঝে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করতেন। একদিন গ্রামের পুরনো স্কুলের প্রধান শিক্ষক মশাই রফিকের কাছে এসে বসলেন। রফিক দীর্ঘকাল পর প্রথমবারের মতো মাথা তুলে কারো দিকে তাকালো এবং শিক্ষক মশাই অত্যন্ত গম্ভীর গলায় বললেন, যে মানুষটি অন্য একজনের স্বপ্নের জন্য নিজের গোটা জীবন এতটা নিঃস্বার্থভাবে বিলিয়ে দিতে পারে, সে চাইলে এই পুরো গ্রামের মানুষের ভাগ্য বদলানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারে।
ঠিক সেই সময়টাতেই গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের দামামা বেজে উঠল। গত অনেক বছর ধরে এই গ্রামে উন্নয়নের নামে বলতে গেলে একটা ইটের কাজও হয়নি। খানাখন্দে ভরো ভাঙা রাস্তাঘাট, পানীয় জলের তীব্র সংকট আর প্রাইমারি স্কুলের জরাজীর্ণ দশা, সব মিলিয়ে গ্রামের সাধারণ মানুষ দুর্নীতিগ্রস্ত নেতাদের উপর চরম বিরক্ত ছিল। কিছু সচেতন গ্রামবাসী মিলে রফিকের কাছে প্রস্তাব নিয়ে গেল যে আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে লড়তে হবে। প্রথম ধাক্কাতেই রফিক প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়ে বলল, আমি এসব রাজনীতির মারপ্যাচের কিছুই বুঝি না ভাই। কিন্তু গ্রামের মানুষ নাছোড়বান্দা, তারা বলল, আমাদের কোনো পেশাদার নেতার প্রয়োজন নেই, আমাদের শুধু তোমার মতো একজন সৎ মানুষের দরকার। গ্রামবাসীদের এই সরল কথাটি রফিকের মনে গভীরভাবে রেখাপাত করল। সে জীবনে কখনো নিজের স্বার্থ নিয়ে ভাবেনি, সবসময় অন্যকে খুশি করার জন্যই বেঁচেছে, এবং হয়তো জীবনের এই পর্যায়ে এসে প্রথমবারের মতো তার মনে হলো যে সে সত্যিই সাধারণ মানুষের কোনো না কোনো উপকারে আসতে পারে। নির্বাচনের প্রচারণার সময় ঘনিয়ে এলে সে ভ্যান নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছে ভোট চাইতে শুরু করল, এবং সে কোনো বড় বড় মিথ্যা প্রতিশ্রুতি দিল না, শুধু হাত জোড় করে বলল, আপনারা যদি আমাকে একবার সুযোগ দেন তবে আমি আমার পুরো সততা আর নিষ্ঠা দিয়ে এই গ্রামের প্রতিটি মানুষের জন্য কাজ করব। তার এই সরলতা আর সততাই তার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ালো। গ্রামের প্রতিটি মানুষ তাকে খুব কাছ থেকে চিনত, তার বিগত জীবনের প্রতিটি সংগ্রামের তারা নিজেরা সাক্ষী ছিল, তাই তাকে অন্ধের মতো বিশ্বাসও করত। ভোটের দিন যেন পুরো গ্রাম একটি নীরব বিপ্লবের জন্য প্রস্তুত ছিল, এবং যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা হলো তখন দেখা গেল রফিক বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। সে নিজেই প্রথম কয়েক মুহূর্ত এই বিশাল জয় বিশ্বাস করতে পারছিল না। উচ্ছ্বসিত জনতা তাকে কাঁধে তুলে নিল, চারদিকে ঢোলের বাদ্যি বাজতে শুরু করল, আর ছোট ছোট বাচ্চারা আনন্দে স্লোগান দিতে লাগল। কিন্তু সেই বাঁধ ভাঙা ভিড়ের মাঝে দাঁড়িয়েও রফিক অত্যন্ত শান্ত ছিল, যেন সে খুব ভালো করেই উপলব্ধি করতে পারছিল যে এটি শুধু একটি বিজয় নয়, বরং এক বিশাল দায়িত্ব। পরদিন সকাল থেকেই সে পুরোদমে কাজ শুরু করে দিল। সবার প্রথমে সে গ্রামের চলাচলের অনুপযোগী সেই রাস্তাগুলো মেরামত করার উদ্যোগ নিল। এরপর বিশুদ্ধ পানীয় জলের জন্য নতুন ট্যাঙ্ক বসালো, আর জরাজীর্ণ স্কুল ভবন ভেঙে নতুন পাকা শ্রেণীকক্ষ তৈরি করে দিল। সে কেবল নির্দেশ দিয়েই বসে থাকত না, বরং প্রতিটি কাজের জায়গায় নিজে উপস্থিত থেকে তদারকি করত। শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সে নিজেও রোদে পুড়ে ঘাম ঝরাত। মাত্র 5 বছরের ব্যবধানে গোটা গ্রামের চালচিত্র পুরোপুরি পাল্টে গেল। যেখানে একসময় সামান্য বৃষ্টিতেই কাদা আর রাতের বেলা ঘুটঘুটে অন্ধকার নেমে আসত, সেখানে এখন সুন্দর পাকা রাস্তা এবং জলজলে রাস্তার আলো ছিল। গ্রামের ছেলেমেয়েরা নতুন সুন্দর পরিবেশে পড়াশোনা করার সুযোগ পেত। গ্রামের সাধারণ মানুষ বলাবলি শুরু করল, এমন সৎ ও জনদরদি নেতা এই গ্রামে এর আগে আর কখনো আসেনি। তার পরিচয় এখন আর সেই মনমরা, সংসার ভাঙা একজন পরাজিত মানুষের নয়, বরং একজন অত্যন্ত পরিশ্রমী নেতার পরিচয়েই সে সবার মাঝে সুপরিচিত হয়ে উঠেছিল। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এলে সাধারণ মানুষেরাই এবার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে প্রস্তাব দিল যে তাকে এবার সাংসদ এমপি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। রফিক আবারও কিছুটা দ্বিধায় পড়ল, কিন্তু আমজনতার এই নিঃস্বার্থ ভালোবাসাই ছিল তার এগিয়ে যাওয়ার মূল ভরসা। নির্বাচনী প্রচারণার ময়দানে নেমে সে ঠিক সেই কাজটাই করল যা সে সারা জীবন ধরে করে এসেছে, সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ। সে মঞ্চে দাঁড়িয়ে কোনো অবাস্তব প্রতিশ্রুতি দেয়নি, সে শুধু অত্যন্ত বিনয়ের সাথে বলেছিল, আমি যেমন আমার এই ছোট গ্রামের চেহারা বদলে দিয়েছি, ঠিক একইভাবে এই পুরো এলাকার জন্যও কাজ করব। সাধারণ মানুষ তার এই কথায় অগাধ ভরসা রাখল, এবং যখন চূড়ান্ত ফলাফল প্রকাশ হলো তখন সে সত্যি বিপুল ভোটে জয়ী হয়ে একজন সাংসদ নির্বাচিত হল। এখন তার পারিপার্শ্বিক জগৎ সম্পূর্ণরূপে বদলে গেছে। যে মানুষটিকে একসময় রোদ বৃষ্টিতে ভ্যান চালাতে দেখে রাস্তার ধারের লোকজন মুখ টিপে হাসাহাসি করত, সেই মানুষটি এখন দামি গাড়ির বহর নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু এত বড় পদবি পাওয়ার পরও তার ব্যক্তিচরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। সে আজও সেই আগের মতোই খুব সাধারণ পোশাক পরে ঘোরে, সাধারণ মানুষের সাথে সরাসরি দেখা করে এবং পরম ধৈর্যের সাথে সবার সমস্যা শোনে। তার এই অমায়িক ও সাদাসিধে স্বভাবই তাকে মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলল, এবং দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই পুরো জেলার আনাচে কানাচে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে তার নাম উচ্চারিত হতে শুরু করল। তারপর রফিকের জন্য সেই ঐতিহাসিক দিনটিও এলো যেদিন সে জাতীয় সংসদে শপথ গ্রহণ করার জন্য রাজধানীতে পা রাখল। সংসদে পা রাখার মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল সেই শহরের ছোট্ট ঘরটির স্মৃতি, যেখান থেকে তার জীবনের এই যাত্রাপথ শুরু হয়েছিল। তার মনে হলো নিয়তি যেন তার জীবন নিয়ে একটি বিশাল বড় চক্কর লাগিয়েছে এবং তাকে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক সেই জায়গাতেই পৌঁছে দিয়েছে যেখানে তার থাকার কথা ছিল।
এখন সে যেখানেই পা রাখত, লোকজন তাকে দেখে স্বতঃস্ফূর্ত সম্মানে উঠে দাঁড়াত। বড় বড় অনুষ্ঠানে মঞ্চে তাকে ফুলের বিশাল মালা পরিয়ে বরণ করে নেওয়া হতো, আর তার বক্তব্য শোনার জন্য মানুষের ঢল নামত। কিন্তু এত জাঁকজমকের মাঝেও তার বুকের ভেতর কোথাও না কোথাও সেই পুরনো রফিক আজও বেঁচে ছিল, যার একমাত্র ভরসা ছিল তার নিজের সততা আর পরিশ্রম। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে খুব শিগগিরই ভাগ্য তাকে এমন একজন মানুষের মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছে, যার জন্য সে একসময় নিজের জীবনের সব কিছু বাজি রেখেছিল। আর এই আকস্মিক সাক্ষাৎটি হতে যাচ্ছিল তার জীবনের সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে গভীর একটি মুহূর্ত। এর কয়েকদিন পরের ঘটনা। জেলায় একটি বিশাল সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নতুন একটি আধুনিক মেডিকেল কলেজের উদ্বোধন ছিল, যেখানে সরকারের অনেক বড় বড় মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং জেলার নেতারা আসতে চলেছিলেন। স্থানীয় সাংসদ হওয়ার সুবাদে রফিক ছিল সেই অনুষ্ঠানের প্রধান অতিথিদের তালিকায়। সকালবেলা থেকেই অনুষ্ঠান প্রাঙ্গণে ভিড় জমতে শুরু করেছিল। নিরাপত্তার কড়া ব্যবস্থা ছিল, মঞ্চ সাজানো হয়ে গিয়েছিল এবং প্রত্যেকেই নিজেদের জায়গায় ব্যস্ত ছিল। রফিকের গাড়ির বহর যখন সাইরেন বাজিয়ে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালো, তখন উপস্থিত জনতা তুমুল করতালি আর স্লোগান দিয়ে তাকে স্বাগত জানালো। রফিক গাড়ি থেকে নামল, হাত জোড় করে সবাইকে অভিবাদন জানালো এবং ধীরে ধীরে মূল মঞ্চের দিকে এগুতে লাগল। ঠিক তখনই তার স্থির দৃষ্টি গিয়ে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের টিমের উপর। সেই টিমের ঠিক মাঝখানে যিনি কমান্ডিং অফিসার হিসেবে দাঁড়িয়েছিলেন, তার ইউনিফর্মে রোদের আলো পড়ে ব্যাজগুলো চকচক করছিল। সেই মানুষটির মুখের দিকে তাকানোর সাথে সাথেই রফিকের পা এক মুহূর্তের জন্য থমকে গেল। অফিসারটি আর কেউ নয়, সে ছিল সাদিয়া। সেই একই তীক্ষ্ণ দৃষ্টি, সেই একই আত্মবিশ্বাস, কিন্তু তার চেহারায় সেই পুরনো দিনের কাঠিন্য আজ আর নেই। দীর্ঘ 10টি বছর পর তারা দুজনে আজ একেবারে সামনাসামনি। সাদিয়াও ততক্ষণে রফিককে দেখে ফেলেছে। কয়েক সেকেন্ডের জন্য সাদিয়ার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল, যেন মুহূর্তের জন্য পৃথিবীর সময় হঠাৎ থমকে দাঁড়িয়েছে। সাদিয়ার হয়তো বিশ্বাসই হচ্ছিল না যে রফিক একদিন কড়া রোদে ভ্যান চালাতো, আজ তাকেই এত সম্মান আর জাঁকজমকের সাথে প্রধান অতিথি করে মঞ্চে ডাকা হচ্ছে। রফিক খুব দ্রুত নিজের আবেগ সামলে নিল এবং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে সামনে এগিয়ে গেল। মূল মঞ্চে তারা দুজনেই আলাদা আলাদা চেয়ারে বসেছিল। মাঝখানে বেশ কিছুটা দূরত্ব থাকলেও স্মৃতির মাঝে কোনো দূরত্ব ছিল না। আনুষ্ঠানিকতা মেনে অনুষ্ঠান চলতে থাকল। একের পর এক ভাষণ, হাততালি, আনুষ্ঠানিকতা, কিন্তু দুজনেরই মন পড়েছিল অন্য কোথাও। যখন রফিকের বক্তব্য দেওয়ার পালা এলো এবং সে উঠে দাঁড়ালো, তখন বিশাল সেই মাঠ একদম শান্ত হয়ে গেল। সে এলাকার উন্নয়ন, শিক্ষা এবং সাধারণ মানুষের বিশ্বাসের কথা বলল। তার কণ্ঠস্বরে আজও সেই একই সরলতা মিশেছিল, যা তাকে আজ এই বিশাল ক্ষমতার মঞ্চ পর্যন্ত টেনে এনেছে। তার ভাষণ শেষ হওয়ার পর জোরদার হাততালির রোল পড়ে গেল এবং সে যখন ফিরে বসতে যাচ্ছিল, ঠিক তখন এক মুহূর্তের জন্য তার চোখ সাদিয়ার সাথে মিলিত হলো। জীবন তাদের দুজনকে দুটি সম্পূর্ণ ভিন্ন রাস্তায় চালিত করেছিল ঠিকই, কিন্তু দিন শেষে তারা দুজনেই আজ নিজ নিজ গন্তব্য পেয়ে গিয়েছিল। অনুষ্ঠানের মূল পর্ব শেষ হওয়ার পর উপস্থিত অতিথিরা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা অত্যন্ত সৌজন্যের সাথে একে অপরের সাথে আনুষ্ঠানিকভাবে দেখা করছিলেন। সাদিয়া ধীর পায়ে রফিকের দিকে এগিয়ে এলো। প্রথম কিছুক্ষণ তারা দুজনেই একেবারে নিশ্চুপ হয়ে রইল। অবশেষে সাদিয়া অত্যন্ত নিচু কণ্ঠে জিজ্ঞেস করল, কেমন আছো? এটি ঠিক সেই একই চেনা প্রশ্ন ছিল, যা একসময় খুব কাছ থেকে জিজ্ঞেস করা হতো, কিন্তু আজ যেন খুব আনুষ্ঠানিক মনে হচ্ছিল। রফিক মুখে একটি হালকা হাসি ফুটিয়ে উত্তর দিল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সাদিয়া শুধু ছোট্ট করে জবাব দিল, ঠিক আছি। সাদিয়ার চোখে হালকা ভিজে ভাব স্পষ্ট হয়ে উঠেছিল, যা সে আপ্রাণ চেষ্টা করছিল লুকিয়ে রাখার। কয়েক মুহূর্তের ভারী নীরবতার পর সাদিয়া বলে উঠল, তুমি জীবনে অনেক দূর এগিয়ে গেছো। রফিক অত্যন্ত শান্তভাবে মাথা নেড়ে বলল, না, শুধু রাস্তা বদলে গেছে। এরপর তাদের দুজনের কাছেই একে অপরকে বলার মতো অনেক কথা ছিল, কিন্তু শব্দ কম পড়ছিল। আশেপাশে লোকজন উপস্থিত থাকায় তাদের কথাবার্তাগুলো খুব আনুষ্ঠানিক ছিল। সাদিয়া শুধু মাথা নিচু করে নিল। রফিক যখন সেখান থেকে চলে যেতে শুরু করল, তখন ভিড় আবারও তার পেছনে চলতে শুরু করল। সে নিজের গাড়িতে বসল এবং তার বিশাল গাড়ির বহর সামনের দিকে এগোতে লাগল।
সাদিয়া সেখানেই দাঁড়িয়ে তাকে যেতে দেখল, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গাড়িগুলো দৃষ্টির আড়াল হয়ে গেল। সাদিয়ার মনে হয়তো জীবনের এই প্রথমবারের মতো এই অনুভূতি হলো যে মানুষটি তাকে আকাশ ছুঁতে সাহায্য করেছে সে নিজে আজ নিজের যোগ্যতায় সেই আকাশটাকেই হাতের মুঠোয় পুরে ফেলেছে, কিন্তু আলাদা পথে। জীবন আসলে কারোর জন্যই থেমে থাকে না। কিছু সম্পর্ক আজীবন সাথে পথ চলার জন্য আসে না, বরং তারা আসে কেবল সঠিক পথটি চিনিয়ে দেওয়ার জন্য। রফিক কখনো সাদিয়ার প্রতি কোনো প্রতিশোধ স্পৃহা রাখেনি। সে কষ্টকে শক্তিতে পরিণত করেছিল, আর সেটাই তাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে। তারই গল্প এটি প্রমাণ করে যে মানুষের আসল পরিচয় তার পথ দিয়ে নয়, বরং তার মহৎ কর্ম দিয়ে তৈরি হয়। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো যে সত্যিকারের ভালোবাসা কখনোই কাউকে বেঁধে রাখে না, বরং সামনে এগিয়ে যাওয়ার অফুরন্ত শক্তি যোগায়। কিন্তু সাফল্যের সাথে যদি বিনয় হারিয়ে যায়, তবে সম্পর্কগুলোও ধীরে ধীরে দূরে সরে যায়। মানুষের জীবনে সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু ত্যাগ এবং সততা কখনো বৃথা যায় না। সেগুলো কোনো না কোনো রূপে অবশ্যই ফিরে আসে। যদি আপনি রফিকের জায়গায় থাকতেন, তবে কি এত বড় ত্যাগ করতে পারতেন? আর যদি আপনি সাদিয়ার জায়গায় থাকতেন, তবে কি সাফল্য পাওয়ার পর নিজের পাশে দাঁড়িয়ে থাকা সেই মানুষটিকে ভুলে যেতেন? নিজের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনার একটি ইতিবাচক চিন্তাভাবনা কারো জীবন বদলে দিতে পারে। আর যদি এই গল্পটি মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি পছন্দ করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিজের খেয়াল রাখুন।